আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অবশেষে ত্রিপুরায় গেল 2 ট্রাক ইলিশ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল কাঙ্ক্ষিত সেই পদ্মার ইলিশ। আজ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে 2টি ট্রাকে 1200 কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। এরপর জানাবো এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার গুঞ্জন, যা বললেন রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগে পরের জোটের চুলচেরা হিসাব মেলাতে ব্যস্ত। এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণদের নেতৃত্বাধীন 2 রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ জিওপি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সিনিয়র চট্টগ্রাম মহানগরের স্পেশাল জজ ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে এই আবেদন করা হয়। এবারে জানাবো হাসিনার পতনের আগেই ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয় বললেন নাহিদ ইসলাম। গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেয়া হয় বলেও জানান তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই জবানবন্দি দেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো নূরের খোঁজখবর নিতে গিয়ে যা বললেন আমির খসরু। বিএনপির রাজনীতিতে স্থিতিশীল চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আমরা নির্বাচনে স্থিতিশীলতা চাই। এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেছেন, নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আজ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অবশেষে ভারতের ত্রিপুরায় গেল 2 ট্রাক ইলিশ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল কাঙ্ক্ষিত সেই পদ্মার ইলিশ। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 2টি ট্রাকে করে 1200 কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়। কাস্টমস সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশি ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান মাতাব অ্যান্ড সন্স এবং ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান পরিতোষ বিশ্বাস এই বাণিজ্য করছে। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য নির্ধারণ করা হয় 12 মার্কিন ডলার 50 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 1500 টাকা। আখাউড়া উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাল করিম বলেন, মাছের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দিয়েছে সরকার। আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। এর আগে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে বাংলাদেশ থেকে ইলিশ মাছের অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয় এবং অবশেষে বাংলাদেশ থেকে সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ ভারতে পৌঁছালো। এই ইলিশ মাছ দিয়েই এবার ভারতে দুর্গাপূজা তারা পালন করবে। প্রতি বছরের ন্যায় এবারও তারা বাংলাদেশের কাছে ইলিশের জন্য আবদার করেছিল। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের আবদারকে যথাযথ সম্মান করে ইলিশ মাছ রপ্তানি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার গুঞ্জন, যা বললেন রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগেও পরে জোটের চুলচেরা হিসাব মেলাতে ব্যস্ত। এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছেন তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ জিওপি। এনসিপি এবং গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একই রকম। দুটি দলেরই যাত্রা শুরু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 2021 সালে গণ অধিকার পরিষদ রূপ নেয়। আর 2024 সালের কোটা আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি। আসন্ন নির্বাচন ঘিরে রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে জিওপি এবং এনসিপি একীভূত হয়ে দলে পরিণত হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সব সময় হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে 23 সাল পর্যন্ত তাদের এনসিপি অনেকেই আমাদের সঙ্গে রাজনীতি করেছে, যে কারণে তাদের ও আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনা আছে যে কিভাবে দেশ এবং জাতির কল্যাণ একই সঙ্গে কাজ করা যায়। তবে একীভূত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেছেন, আমরা যদি একসঙ্গে হতাম তাহলে বিষয়টি আগে থাকতেই আপনাদেরকে জানাতে পারতাম। যেহেতু আমরা একসঙ্গে মিলার বিষয়ে এখনো কোনো আলাপ আলোচনা করিনি, সুতরাং এ বিষয়টি অমূলক আমাকে জিজ্ঞাসাবাদ না করাই সবথেকে ভালো হয়। সাইফুজ্জামান এবং তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জাজ ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসেন। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের পক্ষ থেকে আজকে করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী তিনি যুক্তরাজ্য ও বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং এই অর্থ দিয়ে তারা সেখানে বিলাসবহুল বিভিন্ন অ্যাপার্টমেন্ট কিনেছেন। এসব অর্থ তারা খরচ করেছেন বিভিন্ন অবৈধ কাজে। যে অর্থগুলো বাংলাদেশের জনগণের সম্পত্তি ছিল, সেই অর্থগুলো তারা বিদেশে পাচার করার মাধ্যমে তারা দেশটাকে আরো অনেক পিছনে ফেলে দিয়েছেন। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এখন কাজ শুরু করেছে সিআইডির পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের বিষয়ে নানা রকম খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে জিজ্ঞেস করলে এখনো সিআইডির পক্ষ থেকে কোনো বিষয় জানানো হয়নি। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। এ বিষয়ে কোনো তথ্য এলে তারপর সংবাদ সম্মেলনে বিষয়টি তারা নিশ্চিত করবেন। এজন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন। হাসিনার পতনের আগেই ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়। গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেয়া হয় বলে জানান তিনি। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই জবানবন্দি দেন নাহিদ। জবানবন্দিতে এনসিপির আহ্বায়ক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করে ওই দিনই 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার। আমরা জানতে পারি 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেয়া হবে। এছাড়াও আমাদের হত্যা বা গুম
গুম করা হতে পারে। এজন্য আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ই আগস্ট নির্ধারণ করেছি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক। তিনি বলেছেন, আমরা এই আন্দোলনটিকে সশস্ত্র আন্দোলনে রূপ দেওয়ার যে চেষ্টা করেছিলাম সেটি আমরা করিনি। তার আগেই শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে আমাদের ধারণা ছিল এই আন্দোলনে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সহজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়বে না। তাই আমরা সশস্ত্র আন্দোলন এবং বিপ্লব করব। এরই নিমিত্তে আমরা সেইভাবে কাজ করতে শুরু করি।